এক অসাধারণ প্রত্যাবর্তন এবং ক্ষমার অমর কাহিনী। যে স্ত্রী তার স্বামীকে সাধারণ নিরাপত্তাকর্মীর জীবনের জন্য ত্যাগ করে চলে গিয়েছিল, সেই স্বামী বছরের পর বছর অক্লান্ত পরিশ্রমের ফলে জেলা প্রশাসক হয়ে ফিরে এলো তারই জরাজীর্ণ বস্তির দোরগোড়ায়। তারপর যা ঘটল তার হৃদয়কে গভীরভাবে নাড়িয়ে দেয় এবং জীবনের গভীরতম পাঠ দান করে। বন্ধুরা, এই সত্যভিত্তিক অনুপ্রেরণামূলক গল্পটি বারাণসীর, যেখানকার পবিত্র গঙ্গা তীরে জীবনের অসংখ্য তরঙ্গ সনাতন সত্যকে বহন করে নিয়ে যায়। যেখানকার পবিত্র গঙ্গা তীরে বাস করত বস্তিতে অমিত। সন্ধ্যা নামতেই গঙ্গার তীরে ঘণ্টার ধ্বনি প্রতিধ্বনিত হতো, আরতির আলোকিত পরিবেশে দোল খেত এবং সকালে সেই পবিত্র নগরীর সরু গলিপথ দিয়ে একটা ক্ষীণ চেহারার সাধারণ যুবক তার জীর্ণ সাইকেলে বেরিয়ে পড়ত। তার নাম ছিল অমিত। চেহারায় সরলতা, চোখে গভীরতা এবং হৃদয়ে বিশাল স্বপ্ন। অমিত কোনো সম্পদশালী পরিবারের সন্তান ছিল না। তার বাবা নৌকা চালাত, মা গৃহকর্ম করত। পড়াশোনায় উজ্জ্বল হওয়া সত্ত্বেও পরিস্থিতি তাকে তাড়াতাড়ি দায়িত্ববান করে তুলেছিল। স্নাতক শেষ করার পর চাকরির অনুসন্ধানে সে অসংখ্য দরজায় ধাক্কা খেয়েছিল, কিন্তু ভাগ্য তাকে একটা বেসরকারি প্রতিষ্ঠানে নিরাপত্তাকর্মীর চাকরি দিয়েছিল। রাতভর দরজায় দাঁড়িয়ে থাকা, শীতল বাতাস সহ্য করা, কখনো বৃষ্টিতে ভিজে যাওয়া, এটাই ছিল তার রোজগার রুটিন। কিন্তু তার জীবনে একটা আলোক রশ্মি ছিল, সোনিয়া। সোনিয়া ছিল সুন্দরী, আত্মপ্রত্যয়ী ছিল এবং স্বপ্নে পরিপূর্ণ ছিল। দুজনের পরিচয় কলেজে হয়েছিল। অমিতের সরলতা এবং সততা তাকে আকৃষ্ট করেছিল। সে বারবার বলেছিল, আমাকে বিশাল প্রাসাদ চাই না, আমাকে শুধু তোমার সান্নিধ্য চাই। সময় পরিবর্তিত হল, বিবাহ হল। শুরুতে সব কিছু সুন্দর ছিল, ছোট ভাড়া বাড়ি, ছাদ থেকে জল টপকানো, কিন্তু দুজনে হাসত। রাতে অমিত কর্তব্যে যেত, তাহলে সোনিয়া দরজা পর্যন্ত বিদায় দিতে আসত। কিন্তু ধীরে ধীরে দুনিয়ার ঔজ্জ্বল্য সোনিয়ার চোখে প্রশ্নের বোঝা চাপিয়ে দিয়েছিল। তার সহেলীরা বড় গাড়িতে ঘুরতে শুরু করল, সামাজিক মাধ্যমে ছবি, মূল্যবান পোশাক, হোটেলে ভোজন, আর এদিকে তার স্বামী রাতে ইউনিফর্ম পরে দরজায় দাঁড়িয়ে থাকত। এক রাতে প্রতিষ্ঠানে কোনো উচ্চপদস্থ কর্মকর্তার উৎসব ছিল। অমিত দরজায় দাঁড়িয়েছিল, ভিতরে আলো, সঙ্গীত এবং হাসির ধ্বনি প্রতিধ্বনিত হতো। সেই সময় সোনিয়া তার এক সহেলীর সাথে সেখানে এলো। সে অমিতকে ইউনিফর্মে দেখল, হাতে টর্চ, মাথা নত। সহেলী ফালকা হাসিতে বলল, এই তোমার স্বামী, নিরাপত্তাকর্মী। সোনিয়া কিছু বলল না, কিন্তু তার চোখে লজ্জা ভেসে উঠল। সেই রাতে বাড়ি ফিরতেই সে প্রথমবার তীক্ষ্ণ কথা বলল, কতদিন পর্যন্ত এই দরজায় দাঁড়াবে অমিত? আমার কোনো সম্মান নেই? অমিত শান্ত ছিল, এটা অস্থায়ী সোনিয়া, আমি প্রস্তুতি নিচ্ছি, একদিন উন্নত হব। কতদিন ধরে এটাই শুনছি, স্বপ্ন থেকে সংসার চলে না। সেই কথা তীরের মতো বিঁধল। দিন যেতে লাগল, উত্তেজনা বাড়তে লাগল। আমার সহেলীর স্বামী ব্যাংকের ব্যবস্থাপক, কাউকে পরিচয় করাতে লজ্জা হয়, তোমার সাথে বিবাহ করে ভুল করেছি। অমিত প্রত্যেকবার নীরব থাকত। সে জানত, দারিদ্র্য শুধু পকেট খালি করে না, সম্পর্কও শূন্য করে দেয়। এক সন্ধ্যায় যখন সে কর্তব্য থেকে ফিরল, তাহলে ঘরে নিস্তব্ধতা ছিল। আলমারি খালি ছিল, টেবিলে একটা পত্র পড়েছিল, অমিত, আমি এই জীবন থেকে ক্লান্ত হয়ে গিয়েছি। আমি স্বপ্নের জন্য জন্মেছি, আপোষের জন্য না। যখন কিছু হয়ে যাও তাহলে আসো। সোনিয়া কাগজ হাত থেকে খসে পড়ল। সেই রাতে গঙ্গার তীরে বসে সে অনেকক্ষণ জল প্রবাহিত হওয়া দেখত। তরঙ্গগুলো যেন বলছিল, সব কিছু বহন করে যায়, দুঃখ। সেখানে কাছে একটা বয়স্ক চা বিক্রেতা বসেছিল, যে তাকে প্রত্যেক দিন দেখত। সে জিজ্ঞাসা করল, কি হয়েছে বাবু? অমিত প্রথমবার কারো সামনে চোখের জল বহন করে দিল। বয়স্ক বলল, লোকেরা মানুষের মূল্য তার পোশাক থেকে নির্ধারণ করে। ইউনিফর্ম পরিবর্তন করো বাবু, ভাগ্য পরিবর্তিত হয়ে যাবে। সেই কথা হৃদয়ে প্রবেশ করল। সেই দিন থেকে অমিত নিজেকে কান্নার অনুমতি দেয়নি। সে কর্তব্যের ফাঁকে ফাঁকে পুস্তক পাঠ শুরু করল। দিনে গ্রন্থাগারে যেত, রাতে নিরাপত্তা কর্মীর চাকরি করত। ঘুম কম, পরিশ্রম বেশি। অনেকবার পেট খালি থাকত, কিন্তু মন স্বপ্ন থেকে পরিপূর্ণ থাকত। বস্তির লোকেরা তাকে উন্মাদ মনে করত। আরে, নিরাপত্তা কর্মী সাহেব কি জেলা প্রশাসক হবে? কেউ উপহাস করত, সে হাসত। সোনিয়ার স্মৃতি আসত, কিন্তু এখন দুঃখ কম এবং জ্বালা বেশি ছিল। সে প্রমাণ করতে চাইত, কাউকে হারানোর জন্য না, নিজেকে চেনার জন্য। প্রথমবার পরীক্ষা দিল, ব্যর্থ। দ্বিতীয়বার সাক্ষাৎকার পর্যন্ত পৌঁছাল, তারপরও নাম নেই। প্রত্যেক ব্যর্থতার পর সে গঙ্গার তীরে যেত, জল স্পর্শ করে নিজেকে বলত, আমি পরাজিত হব না। তৃতীয় প্রয়াসে সে সম্পূর্ণ শক্তি প্রয়োগ করল।
পুস্তক পুরনো ছিল, কিন্তু ইচ্ছা নতুন। ফলাফলের দিন হাত কাঁপছিল। ইন্টারনেট কেন্দ্রে ভিড় ছিল। পর্দায় নাম অনুসন্ধান করতে করতে হঠাৎ তার চোখ থেমে গেল। অমিত সিং নির্বাচিত। সে পর্দা স্পর্শ করল। চোখের জল স্বয়ং বহন করে গেল। নিরাপত্তাকর্মী এখন প্রশাসনিক সেবায় নির্বাচিত। সেই দিন সে প্রথমে গঙ্গার তীরে গিয়ে দ্বীপ প্রজ্বলিত করল। বয়স্ক চা বিক্রেতা বলল, দেখলে বাবু, ইউনিফর্ম পরিবর্তিত হয়ে গেল। কিন্তু অমিতের হৃদয়ে কোনো অহংকার ছিল না। সে শুধু আকাশের দিকে তাকিয়ে ধীরে বলল, ধন্যবাদ। সময় যেতে লাগল, প্রশিক্ষণ শেষ হল, এবং একদিন নির্দেশ এলো। তাকে সেই জেলায় জেলা প্রশাসক নিযুক্ত করা হল, যেখানে বারাণসীর সেই বস্তি ছিল যেখানে কখনো সে এবং সোনিয়া সাথে থাকত। বারাণসীর সকাল সবসময় সোনালি ছিল, কিন্তু সেই দিন বাতাসে একটা ভিন্ন উদ্দীপনা ছিল। জেলা প্রশাসনিক কার্যালয়ের বাইরে ভিড় জমেছিল। নতুন জেলা প্রশাসকের স্বাগতের প্রস্তুতি চলছিল। লাল আলোর গাড়ি যখন মূল দরজা থেকে ভিতরে প্রবেশ করল, তাহলে সবার চোখ সেখানে আটকে গেল। দরজা খুলল এবং সাদা পরিচ্ছন্ন পোশাকে একটা শান্ত নিয়ন্ত্রিত চেহারা বাইরে এলো। সেই অমিত যে কখনো এই নগরীর গলিপথে সাইকেল চালিয়ে কর্তব্যে যেত। ভিড় তালি বাজাল, কেউ ঝুঁকে নমস্কার করল, ক্যামেরার ফ্ল্যাশ ঝলকাতে লাগল। কিন্তু তার চেহারায় না অহংকার ছিল, না প্রদর্শন, শুধু একটা স্থির হাসি। কার্যালয়ে প্রথম সভা শুরু হল। কর্মকর্তারা ফাইল রাখল। অবৈধ নির্মাণ, গঙ্গার তীরে অতিক্রমণ, দরিদ্র বস্তি সরানোর প্রস্তাব, রাস্তা প্রশস্ত করার পরিকল্পনা। প্রত্যেক ফাইলে লোকের জীবন লুকিয়েছিল। অমিত মনোযোগ সহকারে শুনল। তারপর শান্ত স্বরে বলল, আইনের পালন হবে, কিন্তু মানবতার সাথে। সেই সন্ধ্যায় সে সরকারি গাড়িতে নগরীর পরিদর্শন করতে বেরিয়ে পড়ল। যেমন গাড়ি পুরনো গলির দিকে অগ্রসর হল, তার স্মৃতিও সাথে চলতে লাগল। সেই পানের দোকান, সেই ভাঙা রাস্তা, সেই গঙ্গার সুবাসিত বাতাস। হঠাৎ তার দৃষ্টি দূরে একটা জরাজীর্ণ বস্তিতে পড়ল। সেই স্থান যেখানে কখনো তার ছোট ভাড়া বাড়ি ছিল। চালক বলল, স্যার, এটা গঙ্গার তীরের অবৈধ বস্তি, সরানোর নির্দেশ অমীমাংসিত। অমিত কিছুক্ষণ নীরব থাকল। তারপর বলল, কাল সকালে পরিদর্শন করব। রাতে সরকারি বাসায় সে অনেকক্ষণ ঘুমাতে পারল না। অতীত এবং বর্তমান যেন মুখোমুখি দাঁড়িয়েছিল। সে জানালা থেকে বাইরে তাকাল। আকাশে চাঁদ ছিল, কিন্তু মনে প্রশ্ন। পরের সকালে যখন সে বস্তিতে পৌঁছল, তাহলে সেখানে কর্মকর্তা এবং পুলিশের চলাচল ছিল। লোকের মধ্যে ভয় ছিল। মহিলারা বাড়ির বাইরে দাঁড়িয়েছিল, শিশুরা কোণে সংকুচিত ছিল। বয়স্করা হাত জোড় করে কর্মকর্তাদের দেখছিল। গাড়ি থামল, অমিত নামল। ভিড়ে ফিসফিসানি ছড়িয়ে পড়ল। জেলা প্রশাসক সাহেব এসে গেল। সে ধীরে ধীরে সামনে অগ্রসর হল। প্রত্যেক জরাজীর্ণ বাড়িকে মনোযোগ সহকারে দেখতে দেখতে তাহলে তার দৃষ্টি একটা পরিচিত চেহারায় থেমে গেল। সেই চেহারা ক্লান্ত ছিল। চোখের নিচে কালো বৃত্ত, সাদা পোশাক, চুল ছড়ানো, কিন্তু চেনার মতো। সোনিয়া। সেও উপরে তাকাল। প্রথমে বিশ্বাস হল না, তারপর যেমন বুঝল, তার হাত থেকে জলের বালতি ছেড়ে পড়ে গেল। বালতি মাটিতে পড়ে গড়িয়ে গেল। দুজনের চোখ মিলল। বছরের দূরত্ব এক মুহূর্তে সংকুচিত হয়ে এল। ভিড় কিছু বুঝল না, কিন্তু বাতাসে নীরবতা ছড়িয়ে পড়ল। সোনিয়ার চেহারায় লজ্জা, অনুশোচনা এবং বিস্ময় সব একসাথে ছিল। সে কিছু বলতে চাইত, কিন্তু শব্দ গলায় আটকে গেল। অমিত নিজেকে নিয়ন্ত্রিত রাখল। তার আওয়াজ সাধারণ ছিল, এখানে কত পরিবার বাস করে? স্থানীয় কর্মকর্তা ফাইল দেখে বলল, স্যার, প্রায় 50। নির্দেশ আছে যে অতিক্রমণ সরানো হবে। ভিড়ে সংকোচ উঠল। একটা বয়স্ক সামনে এলো। সাহেব, কোথায় যাব আমরা? অমিত চারদিক তাকাল। এই সেই লোকেরা যাদের মধ্যে সে বড় হয়েছিল, সেই সংগ্রাম, সেই দারিদ্র্য। সোনিয়া ধীরে ধীরে সামনে অগ্রসর হল। তার চোখ নত ছিল। স্যার, সেই শব্দ বলতে বলতে থেমে গেল। কখনো যাকে নাম ধরে ডাকত, আজ স্যার বলতে হচ্ছে। অমিত তার দিকে তাকাল, কিন্তু কোনো ভাব চেহারায় আসতে দিল না। আইন সবার জন্য সমান, সে বলল, কিন্তু কাউকে গৃহহীন করা সমাধান না। প্রথমে পুনর্বাসনের ব্যবস্থা হবে, ততক্ষণ কোনো বাড়ি ভাঙবে না। ভিড়ে উত্তেজনা হল, স্বস্তির নিঃশ্বাস শোনা গেল। সোনিয়ার চোখ থেকে চোখের জল বেরিয়ে এলো। হয়তো সে ভেবেছিল সে প্রতিশোধ নেবে, কিন্তু সে ন্যায় বেছে নিল। পরিদর্শন শেষ হল, গাড়ি ফিরতে লাগল।
তাহলে পিছনে থেকে আওয়াজ এলো, অমিত। সে ঘুরল। বছর পরে সে তার নাম তার ঠোঁট থেকে শুনল। সোনিয়া কিছু পা সামনে এলো। আমার থেকে ভুল হয়েছে, সে ধীরে বলল। অমিত তাকে থামাল না, কিন্তু উত্তরই দিল না। শুধু এটাই বলল, এখন আমি শুধু এই জেলার কর্মকর্তা। গাড়ি সামনে অগ্রসর হল। সেই রাতে সোনিয়া তার জরাজীর্ণ বাড়ির বাইরে বসে থাকল। তাকে সেই দিন মনে পড়তে লাগল, যখন সে তাকে ত্যাগ করেছিল। যে ধনী ব্যক্তির স্বপ্নে সে গিয়েছিল, সে কিছু মাস পরেই তাকে ত্যাগ করে দিয়েছিল। প্রতিশ্রুতি মিথ্যা প্রমাণিত হল। টাকা শেষ হলে সম্পর্কও শেষ হয়ে গেল। সমাজ উপহাস করল, দেখো, স্ট্যাটাস চাইছিল না। এবং সে সেই নগরীতে একা থেকে গেল। এখন সামনে সেই ব্যক্তি, যাকে সে কখনো নিরাপত্তা কর্মী বলে ছোট ভেবেছিল। অন্যদিকে অমিত তার সরকারি বাসায় ফাইল দেখছিল, কিন্তু মন ছড়ানো ছিল। সে নিজেকে জিজ্ঞাসা করল, কি সে সত্যি অগ্রসর হয়েছে, না কোথাও ভিতরে এখনও কোনো অসম্পূর্ণতা আছে। দিন যেতে লাগল। অমিত বস্তির জন্য পুনর্বাসন পরিকল্পনা অনুমোদিত করাল। জমি চিহ্নিত হল, সরকারি তহবিল অনুমোদিত হল। লোকেরা তার সিদ্ধান্তের প্রশংসা করতে লাগল। একদিন সে কোনো আনুষ্ঠানিকতা ছাড়া একা বস্তির দিকে বেরিয়ে পড়ল, সাদা গাড়ি, সাইরেন ছাড়া। সে দেখতে চাইত যে লোকেরা কেমন থাকছে। সেখানে সে সোনিয়াকে দেখল। সে একটা বয়স্ক মহিলাকে খাবার খাওয়াচ্ছে। কেউ বলল, স্যার, এই দিদি সবার সাহায্য করে, নিজের কাছে কিছু নেই তবু ভাগ করে দেয়। অমিত কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে থাকল। তাকে সেই সোনিয়া মনে পড়ল, যে কখনো স্বপ্নে হারিয়ে থাকত, এবং সামনে এই সোনিয়া ছিল, ভাঙা কিন্তু পরিবর্তিত। সে কাছে গেল। সোনিয়া তাকে দেখল, তারপর মাথা নত করে নিল। কেমন আছো? সে প্রথমবার ব্যক্তিগত স্বরে জিজ্ঞাসা করল। যেমন ভাগ্য রাখে, সে হালকা হাসির সাথে বলল। ভাগ্য না, সিদ্ধান্ত। অমিত ধীরে বলল। কিছুক্ষণ দুজনে নীরব থাকল। তারপর সোনিয়া বলল, আমি তোমাকে তোমার চাকরি থেকে তুলেছিলাম, তোমার ইচ্ছে থেকে না। যখন তুমি দরজায় দাঁড়িয়েছিলে, তাহলে তুমি আমার থেকে বড় ছিলে, এবং আমি বুঝতে পারিনি। অমিত একটা গভীর নিঃশ্বাস নিল। আমি তোমাকে কখনো দোষ দেইনি, হয়তো আমরা দুজনে সেই সময় অসম্পূর্ণ ছিলাম। তার চোখে প্রথমবার কোমলতা এলো। আমি ফিরে কিছু চাইতে আসিনি, সোনিয়া বলল। আমি শুধু চাই যে তুমি জানো, আমার নিজের ভুলের অনুভূতি আছে। বাতাসে গঙ্গার শীতল সুবাস ছিল। সূর্যাস্তের লালিমা দুজনের চেহারায় পড়ছিল। অমিত বলল, ভুল মানুষ থেকে হয়, কিন্তু মানুষ সেই যে তা থেকে শেখে। সেই দিন প্রথমবার দুজনের মধ্যে দেওয়াল একটু ঢিলে হল, কিন্তু এখনও যাত্রা বাকি ছিল। অমিত জানত, শুধু অনুশোচনা যথেষ্ট না, পরিবর্তন প্রমাণ করতে হয়। এবং সোনিয়াও বুঝে গিয়েছিল, মিলন শব্দ থেকে না, কর্ম থেকে হবে। বারাণসীর বাতাসে এখন একটা ভিন্ন পরিবর্তন অনুভূত হতে লাগল। গঙ্গা তীরের সেই বস্তি, যে কখনো উজাড় হওয়ার ভয়ে কাঁপছিল, এখন আশা থেকে পরিপূর্ণ দেখাত। সরকারি নোটিশ বোর্ডে পুনর্বাসন পরিকল্পনার তালিকা টাঙানো ছিল। লোকেরা নিজেদের মধ্যে বলত, জেলা প্রশাসক সাহেব ভিন্ন, হৃদয় থেকে সিদ্ধান্ত নেয়। অমিত প্রত্যেক সিদ্ধান্তকে নিয়মের সীমায় রেখে করত, কিন্তু তার ভিতরে কোথাও না কোথাও সেই ছেলে এখনও জীবিত ছিল, যে কখনোই বস্তিতে অপমান সহ্য করে ফিরেছিল। ফারাক শুধু এটাই যে এখন তার কাছে শক্তি ছিল, এবং সেই শক্তির পরীক্ষা প্রত্যেক দিন হচ্ছিল। এক সন্ধ্যায় জেলা কার্যালয়ে একটা অভিযোগ এলো। গঙ্গা তীরের জমিতে কিছু স্থানীয় দুর্ধর্ষ কবজা করতে চাইত, সেই জমি যা পুনর্বাসনের জন্য চিহ্নিত হয়েছিল। অমিত তুরন্ত সভা ডাকল। পুলিশ সুপার, তহসিলদার সব উপস্থিত ছিল। স্যার, তারা প্রভাবশালী, একটা কর্মকর্তা ধীরে স্বরে বলল। রাজনৈতিক চাপও আসতে পারে। অমিতের চোখ শান্ত ছিল, কিন্তু স্বর দৃঢ়। আইন থেকে বড় কেউ না, গরিবের জমি ছিনিয়ে নেব না। সেই রাতে পুলিশ অভিযান হল, অবৈধ নির্মাণ থামানো হল। খবর নগরীতে ছড়িয়ে পড়ল। জেলা প্রশাসক সাহেব দুর্ধর্ষদের ওপর অভিযান করে দিল। বস্তিতে লোকেরা স্বস্তির নিঃশ্বাস নিল। সোনিয়াও শুনল। তার মনে অদ্ভুত গর্ব উঠল। যে মানুষকে সে কখনো ছোট ভেবেছিল, সেই আজ অন্যদের জন্য দেওয়াল হয়ে দাঁড়িয়ে আছে। কিছুদিন পর বস্তিতে স্বাস্থ্য শিবির স্থাপিত হল। চিকিৎসক এলো, ওষুধ বিতরণ হল। সোনিয়া সেখানে স্বেচ্ছাসেবীর মতো লোকেদের লাইনে সাজাচ্ছিল। ঘাম কপালে ছিল, কিন্তু চেহারায় স্বচ্ছতা লগ্ন। অমিত হঠাৎ পরিদর্শনের জন্য পৌঁছাল।
সে দেখল সোনিয়া একটা বয়স্ক মহিলাকে সাহায্য করে বসাচ্ছে। কাউকে বলছিল, প্রথমে এদের নম্বর দাও, এরা চলতে পারছে না। সে কিছুক্ষণ দূরে দাঁড়িয়ে থাকল। এই সেই মেয়ে যে কখনো ব্র্যান্ডেড পোশাক এবং বিশাল স্বপ্নে হারিয়ে থাকত। এখন সে কোনো প্রদর্শন ছাড়া সেবা করছে। যখন ভিড় একটু কম হল, সে তার কাছে গেল। সোনিয়া অবাক হয়ে দেখল, তারপর নিয়ন্ত্রিত হয়ে বলল, নমস্কার। কাজ ভালো করছো? অমিত সহজতার সাথে বলল, শুধু চেষ্টা, হয়তো নিজেকে সংশোধনের। সে ধীরে উত্তর দিল। অমিত প্রথমবার তার চোখে তাকাল। সেখানে প্রদর্শন ছিল না, অনুশোচনা ছিল এবং সত্যতাও। দিন যেতে লাগল। পুনর্বাসন পরিকল্পনার ভিত্তি স্থাপিত হল। নতুন বাড়ির নির্মাণ শুরু হল। লোকেরা নিজের ভবিষ্যতের কথা বলতে লাগল। কিন্তু নগরীর রাজনীতি শান্ত ছিল না। কিছু লোক অমিতের জনপ্রিয়তা থেকে অস্বস্তি অনুভব করছিল। একটা গুজব ছড়ানো হল যে জেলা প্রশাসক সাহেব বস্তির এক মহিলার সাথে বিশেষ সহানুভূতি রাখে। ইঙ্গিত স্পষ্ট ছিল। একদিন একটা স্থানীয় নেতা সভায় উপহাস করে দিল, স্যার, নিরপেক্ষ থাকা প্রশাসনের দায়িত্ব। ঘরে নীরবতা ছড়িয়ে পড়ল। কথা সরল ছিল, কিন্তু লক্ষ্য ব্যক্তিগত। অমিত শান্ত স্বরে বলল, আমার প্রত্যেক সিদ্ধান্তের ফাইল খোলা। যদি কারো সন্দেহ থাকে তাহলে তদন্ত করিয়ে নাও। তার চেহারা স্থির ছিল, কিন্তু ভিতরে কোথাও হালকা আঘাত লাগল। সে জানত সোনিয়ার নাম যদিও সরাসরি বলা হয়নি, কিন্তু ইঙ্গিত সেদিকে ছিল। সন্ধ্যায় সে নিজেকে আয়নায় দেখল। কি সে আবেগে বয়ে যাচ্ছে না সত্যি নিরপেক্ষ? সে নিজেকে প্রশ্ন করল। ওদিকে সোনিয়াকেও কথা শোনা গেল। কিছু মহিলা ফিসফিস করে বলল, দেখো, তোমার কারণে সাহেব বদনাম হচ্ছে। সেই রাতে সে ঘুমাতে পারল না। সকাল হতেই সে প্রশাসনিক কার্যালয়ে পৌঁছাল। অ্যাপয়েন্টমেন্ট ছাড়া ভিতরে যাওয়া কঠিন ছিল, কিন্তু সে সংবাদ পাঠাল, জরুরি। অমিত তাকে ডেকে নিল। ঘরে দুজনে মুখোমুখি ছিল। জানালা থেকে গঙ্গার বাতাস আসছিল। তোমাকে এখানে আসা উচিত ছিল না, অমিত হালকা চিন্তায় বলল। এজন্যই এসেছি, সোনিয়া দৃঢ় স্বরে উত্তর দিল। লোকেরা কথা বানাচ্ছে, তোমার সততায় আঙুল উঠছে। আমি চাই না যে আমার কারণে তোমার নামে দাগ লাগে। আমার সিদ্ধান্ত আমার, সে শান্ত স্বরে বলল। কিন্তু সমাজ ভিন্নভাবে ভাবে। সোনিয়া বলল, আমি এখান থেকে চলে যাব। এটা শুনে প্রথমবার অমিতের চোখে অস্থিরতা ঝলকল। পালানো সমাধান না। আমি পালাচ্ছি না, সে বলল। আমি তোমার সম্মান মাজাচ্ছি। কিছুক্ষণ দুজনে নীরব থাকল। তারপর অমিত বলল, যদি আমরা সত্যি পরিষ্কার থাকি তাহলে ভয় কিসের? তুমি ভুল করেছ, আমিও হয়তো ত্রুটি ছেড়েছি, কিন্তু আজ যা হচ্ছে সেটা সেবা, এবং সেবায় ভয় থাকা উচিত না। সোনিয়ার চোখ ভরে এলো। আমি তোমাকে অনেক আঘাত দিয়েছিলাম। আজ যদি তোমার কারণে লোকেরা আমাকে সম্মানের চোখে দেখে তাহলে সেটা আমার জন্যে অনেক, কিন্তু আমি তোমার পথে বোঝা হতে চাই না। অমিত প্রথমবার তার হৃদয়ের কথা বলল। তুমি বোঝা নও, শুধু আমাদের গল্প অসম্পূর্ণ থেকে গিয়েছিল। ঘরে নীরবতা গভীর হয়ে গেল। কিছুদিন পর নগরীতে ভয়ঙ্কর বৃষ্টি হল। গঙ্গার জলস্তর বেড়ে গেল। বস্তিতে জল ঢুকতে লাগল। অস্থিরতা ছড়িয়ে পড়ল। লোকেরা সামান্য সামলাতে লাগল। খবর পেয়েই অমিত নিজে স্থানে পৌঁছাল। প্রশাসনের দল সাহায্য কাজে জুটে গেল। নাম ধরে লোকেদের নিরাপদ স্থানে পৌঁছানো হতে লাগল। বৃষ্টি তীব্র ছিল। কাদায় ভরা গলিপথে কর্মকর্তাদের জুতো নষ্ট হচ্ছিল। তাহলে কেউ চিৎকার করে বলল, ওদিকে একটা মহিলা আটকে আছে। অমিত না ভেবে সেই দিকে ছুটল। জল হাঁটু থেকে উপরে ছিল। একটা জরাজীর্ণ বাড়ির ভিতরে সোনিয়া আটকে ছিল। ছাদ থেকে জল টপকাচ্ছে। সে একটা বয়স্ককে সামলাচ্ছে। প্রথমে এদের বার করো, সে চিৎকার করে বলল। অমিত বয়স্ককে বাইরে পৌঁছাল, তারপর হাত বাড়াল। সোনিয়া তার হাত ধরল। সেই মুহূর্তে যেন সময় থেমে গেল। বৃষ্টির ধারা, গঙ্গার তরঙ্গ এবং দুটো হৃৎস্পন্দনের ধ্বনি। বাইরে বেরিয়ে সে পিছলে পড়ল, কিন্তু অমিত সামলাল। তুমি সবসময় অন্যদের প্রথম কেন রাখো? সে হালকা হাসির সাথে জিজ্ঞাসা করল। সোনিয়া ভিজতে ভিজতে বলল, হয়তো এখন বুঝে গিয়েছি সম্পর্ক এবং দায়িত্ব কি। সেই রাতে সাহায্য শিবিরে লোকেরা নিরাপদ ছিল। প্রশাসনের পরিশ্রমের প্রশংসা হল, মিডিয়া জেলা প্রশাসকের সক্রিয়তার প্রশংসা করল। কিন্তু অমিতের জন্য সেই রাত ভিন্ন ছিল। সে অনুভব করল সে এখনও সোনিয়ার জন্য চিন্তিত হয়, এবং সোনিয়া এখন সেই আগের মতো নেই। পরের সকালে যখন সূর্য উঠল, বস্তিতে নতুন আলো ছিল। লোকেরা বলছিল, আমাদের জেলা প্রশাসক সাহেব জান বাঁচিয়ে দিল। সোনিয়া দূরে দাঁড়িয়ে এসব শুনছিল। তার চোখে গর্ব এবং নম্রতা দুটোই ছিল। সন্ধ্যায় গঙ্গার তীরে অমিত একা দাঁড়িয়েছিল। সেই স্থান যেখানে কখনো সে ভাঙা ছিল, এখন সে শক্তিশালী ছিল। কিন্তু হৃদয়ে একটা প্রশ্ন ছিল, কি মানবতা শুধু অন্যদের জন্য হয় না নিজের জন্য? পিছনে থেকে পায়ের ধ্বনি এলো।
সোনিয়া ছিল। ধন্যবাদ, সে বলল। কিসের? শুধু যান বাঁচানোর না, আমাকে আবার মানুষ হবার সুযোগ দেওয়ার। অমিত গঙ্গার দিকে তাকালো। জল সব নোংরা বহন করে নিয়ে যায়। যদি আমরা বয়ে দিই তাহলে? সোনিয়া ধীরে বলল, যদি কখনো তোমার মনে হয় যে আমি আবার সেই বিশ্বাসের যোগ্য হয়ে গিয়েছি, তাহলে বলো, আমি অপেক্ষা করব। কোনো শর্ত ছাড়া। বাতাসে শান্তি ছিল। তরঙ্গগুলো তীরে ধাক্কা খাচ্ছে। অমিত তার দিকে তাকালো। এবার চোখে কঠোরতা ছিল না, শুধু গভীরতা ছিল। বারাণসীর সেই বর্ষাতি রাতের পর যেন সবকিছু ধীরে ধীরে পরিষ্কার হতে লাগল। গঙ্গার জল নেমে গিয়েছিল, বস্তিতে আবার চুলা জ্বলতে লাগল, এবং পুনর্বাসন কলোনির নির্মাণ দ্রুত গতিতে সামনে বাড়ছে। যাদের চেহারায় কখনো ভয় ছিল, সেখানে এখন আশা দেখা যেতে লাগল। কিন্তু সবচেয়ে বড় পরিবর্তন ভবনে না, হৃদয়ে হচ্ছে। অমিত এখনও সেই ছিল, নিয়ন্ত্রিত নিয়মের পালনকারী দায়িত্বশীল কর্মকর্তা। কিন্তু ভিতরে কোথাও একটা আবেগীয় দ্বন্দ্ব চলছিল। সে প্রত্যেকদিন নিজেকে জিজ্ঞাসা করত, কি অতীতকে সত্যি পিছনে ছেড়ে যাওয়া যায়, না কিছু সম্পর্ক সময়ের সাথে পরিপক্ক হয়ে আবার ফিরে আসে। ওদিকে সোনিয়াও বদলে গিয়েছিল। এখন সে কোনো স্বপ্নের প্রাসাদে না, সত্যতার মাটিতে দাঁড়িয়েছিল। সে বস্তির মহিলাদের জন্য একটা ছোট স্বয়ং সহায়তা গ্রুপ শুরু করল। সেলাই, আগরবাতি তৈরি, দ্বীপ সাজানো, ছোট ছোট জিনিস থেকে আত্মনির্ভর হওয়ার চেষ্টা। লোকেরা এখন তাকে উপহাস করে না, বলতো দিদি নিজেকে বদলে নিয়েছে। একদিন পুনর্বাসন কলোনির উদ্বোধন নির্ধারিত হল। পাকা বাড়ি তৈরি করে প্রস্তুত। সাদা রঙের দেওয়াল, ছোট জানালা, ভিতরে বিদ্যুৎ সংযোগ। যাদের কাছে কখনো টপকানো ছাদ ছিল, তাদের এখন শক্ত বাড়ি মিলবে। অনুষ্ঠানে ভিড় জুটল, মঞ্চ সাজানো, ব্যানার লাগানো। অমিত প্রধান অতিথির রূপে পৌঁছাল। তালি প্রতিধ্বনিত হল যখন সে ফিতে কাটল। তাহলে তার মনে একটা অদ্ভুত শান্তি ছিল। হয়তো এটাই আসল বিজয়, কাউকে হারানোর না, কাউকে বসানোর। লোকেরা নতুন বাড়িতে সামান্য নিয়ে যাচ্ছে, খুশি, হাসি, আশীর্বাদ। সেই ভিড়ে সোনিয়াও ছিল, কিন্তু সে মঞ্চ থেকে দূরে দাঁড়িয়েছিল। তাকে কোনো সম্মানের আশা ছিল না। সে শুধু এই মুহূর্তে সাক্ষী হতে চাইত। অনুষ্ঠান শেষ হওয়ার পর অমিত একা নতুন তৈরি বাড়ির গলিপথে হাঁটছিল। সে দেখল একটা বাড়ির দরজায় সোনিয়া দাঁড়িয়ে আছে। সেই বাড়ি যা পুনর্বাসন তালিকায় তার নামে ছিল। কেমন লাগলো বাড়ি? অমিত সাধারণ স্বরে জিজ্ঞাসা করল। সোনিয়া হেসে বলল, প্রথমবার লাগছে। মাথায় ছাদ আছে। কিছুক্ষণ দুজনে নীরব থাকল। বাতাসে হালকা শীতলতা ছিল। সোনিয়া ধীরে বলল, তুমি প্রতিশোধ নিতে পারতে। এক আদেশে সব ছিনিয়ে নিতে পারতে। কিন্তু তুমি দিয়েছ। ছিনিয়ে নেওয়ার পরিবর্তে। অমিত শান্ত স্বরে বলল, যদি আমি সেটাই করতাম যা কখনো আমার সাথে হয়েছিল, তাহলে ফারাক কি থাকত? সোনিয়ার চোখ নত হয়ে গেল। আমি তোমাকে ত্যাগ করার সময় ভেবেছিলাম আমি সামনে বাড়ছি, কিন্তু সত্যি আমি পড়ছিলাম। তুমি পিছনে ছিলে না, আমিই বোঝা থেকে পিছনে ছিলাম। সে প্রথমবার খুলে বলল, আমি তোমাকে চাকরি থেকে তুলেছিলাম, পদ থেকে তুলেছিলাম, সমাজ থেকে তুলেছিলাম, কিন্তু কখনো মানুষের রূপে দেখিনি। আজ বোঝা এসেছে, যেদিন আমি তোমাকে ত্যাগ করেছিলাম, সেই দিন আমি নিজেকে হারিয়ে দিয়েছিলাম। অমিত তার দিকে তাকালো। এবার তার চেহারায় কঠোরতা ছিল না, বরং একটা গভীর ক্লান্তি এবং সত্যতা ছিল। আমরা দুজনেই সেই সময় অসম্পূর্ণ ছিলাম। সে বলল, তোমাকে চাকচিক্য চাইছিল, আমাকে প্রমাণ করতেছিল, হয়তো দূরত্ব জরুরি ছিল। সোনিয়া সাহস জোটাল, যদি আমি জিজ্ঞাসা করি, কি তোমার হৃদয়ে আমার জন্য এখনও জায়গা আছে? এই প্রশ্ন বাতাসে থেমে গেল। অমিত দৃষ্টি নত করে নিল। সে কর্মকর্তা ছিল, শক্তিশালী ছিল, কিন্তু হৃদয়ের বিষয় এখনও মানুষ ছিল। সে ধীরে বলল, জায়গা কখনো খালি হয়নি, শুধু দেওয়াল খাড়া হয়ে গিয়েছিল। সোনিয়ার নিঃশ্বাস যেন থেমে গেল। তাহলে কি? কিন্তু অমিত মাঝে বলল, সম্পর্ক শুধু আবেগ থেকে চলে না, বিশ্বাস ভাঙলে তাকে জোড়া লাগাতে হয়। আমি প্রস্তুত। সোনিয়া তুরন্ত বলল, সময় লাগুক, পরীক্ষা হোক, কিন্তু এবার আমি পালাবো না। কিছুদিন পর্যন্ত দুজনে দূরত্ব রেখে কথা বলল, খুলে সত্যতার সাথে পুরনো জখমে পট্টি রাখল, কিন্তু তাদের লুকালো না। অমিত স্পষ্ট বলল, যদি আমরা আবার সাথে আসব, তাহলে সমানতার সাথে, না কেউ ছোট না বড়, না পদ মাঝে আসবে না টাকা। সোনিয়া উত্তর দিল, এবার আমি তোমার স্বপ্নের সাথে চলব, তোমার ইউনিফর্মের সাথে না। ধীরে ধীরে নগরীতে খবর ছড়িয়ে পড়ল। জেলা প্রশাসক সাহেব তার স্ত্রীকে আবার সাথে স্বীকার করে নিয়েছে। কিন্তু এটা কোনো ফিল্মি নাটক ছিল না, না ব্যান্ড বাজা, না প্রদর্শন, শুধু একটা সাদা রেজিস্ট্রার কার্যালয়, দুটো সাক্ষী এবং দুটো স্বাক্ষর। যখন সোনিয়া আবার সেই বাড়িতে পা রাখল, যেখানে এখন সরকারি বাসা ছিল, তাহলে সে ভিতরে প্রবেশ করার আগে থেমে বলল, এবার আমি তোমাকে ত্যাগ করব না, যতই পরিস্থিতি হোক। অমিত হেসে উত্তর দিল, এবং এবার আমি তোমাকে একা অনুভব করতে দেব না। গঙ্গা তীরে এক সন্ধ্যায় দুজনের সাথে বসেছিল। সেই তীর, সেই নগরী, কিন্তু গল্প পরিবর্তিত হয়ে গিয়েছিল। অমিত বলল, জানো, যখন তুমি গিয়েছিলে, তাহলে আমি ভেবেছিলাম আমি ভেঙে গিয়েছি, কিন্তু সত্যি আমি গড়েছিলাম। যদি সেই দুঃখ না হতো, তাহলে হয়তো আমি আজ এখানে থাকতাম না। সোনিয়া বলল, এবং যদি তোমার মানবতা না হতো, তাহলে আমি আজ এখানে তোমার সাথে থাকতাম না। দুজনেই গঙ্গার তরঙ্গ দেখল। জল বহন করে যাচ্ছে,
যেন সময় বহন করে যায়। কখনো নোংরা নিয়ে আসে, কখনো তাকে পরিষ্কার করে দেয়। গল্প এখানে শেষ হয় না, বরং এখান থেকে আসল জীবন শুরু হয়, যেখানে অহংকারের জায়গা বোঝা নেয় এবং প্রতিশোধের জায়গা ক্ষমা। বন্ধুরা, এই গল্পের শিক্ষা খুব সরল। কোনো মানুষকে তার আজকের পরিস্থিতি থেকে মাপিও না, না চাকরি থেকে, না পোশাক থেকে, না ব্যাংক ব্যালেন্স থেকে। কারণ সময় পরিবর্তন হতে দেরি লাগে না। এবং দ্বিতীয় শিক্ষা, ভুল করা পাপ না, ভুল মানা এবং নিজেকে বদলানো মান্য। যদি অমিত প্রতিশোধ নিত, তাহলে হয়তো গল্প তালির সাথে শেষ হতো, কিন্তু সে মানবতা বেছে নিয়েছে, তাই গল্প হৃদয়ে বসে গিয়েছে। এবং যদি সোনিয়া শুধু অনুশোচনায় ডুবে থাকত, তাহলে হয়তো মিলন হতো না, কিন্তু সে নিজেকে বদলে নিয়েছে, তাই সম্পর্ক আবার দাঁড়াতে পেরেছে। এখন আমি তোমাদের জিজ্ঞাসা করতে চাই, যদি তুমি অমিতের জায়গায় থাকতে, তাহলে কি করতে? প্রতিশোধ নিতে না ক্ষমা করতে? এবং যদি তুমি সোনিয়ার জায়গায় থাকতে, তাহলে কি নিজের অহংকার ছেড়ে পারতে? কমেন্টে অবশ্যই লিখো। তোমাদের মতে সত্যি শক্তি কি, পদ, টাকা না মানবতা? বন্ধুরা, এটাই ছিল আমাদের আজকের গল্প। তোমরা সবাই কেমন লাগলো কমেন্ট বক্সের মাধ্যমে আমাদের অবশ্যই বলো। সাথে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না। বন্ধুরা, মিলব এমনই হৃদয় ছুঁয়ে নেওয়া গল্পের সাথে। ততক্ষণ তোমাদের সবার হৃদয় থেকে ধন্যবাদ।